যখন স্বাধীন দুইটা দেশ হয় ব্রিটিশদের কাছ থেকে, এর আগের রাজনৈতিক জার্নি আমি ওখানে যেতে যাচ্ছি। ভারতীয় উপমহাদেশে 47-এর আগে দুইটা বৃহৎ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মাকরান সিন্ধু মুলতান কেন্দ্রিক সর্বপ্রথম মুসলিম শাসনের সূচনা হয়। এরপরে 1204 খ্রিস্টাব্দে দিল্লি কেন্দ্রিক কুতুবউদ্দিন আইবেক কেন্দ্রিক প্রথম সালতানাত প্রতিষ্ঠিত হয়। এই সালতানাত অর্থাৎ 1204 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সালতানাত সময়কাল, 1526 থেকে 1857 পর্যন্ত মুঘল সময়কাল, মুঘল শাসন আমল, অর্থাৎ বৃহৎ অর্থে এটা ইসলামিক শাসন আমল। 1858 থেকে 1947 পর্যন্ত ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ড। আমরা যদি এই দুইটা বৃহৎ গোষ্ঠীর শাসনকে বিশ্লেষণ করি হিস্ট্রিক্যালি, আমরা দেখব যে 1857 আগ পর্যন্ত যে মুসলিম শাসন, প্রায় 750 বছর মুসলিম শাসন, এটার জেনারেল যদি স্পিরিট আমরা বিশ্লেষণ করি, যে শাসনের জেনারেল স্পিরিট কেমন, জেনারেল বৈশিষ্ট্য কেমন ছিল, আমরা কতগুলো মোটা দাগে কতগুলো ফলাফল পেতে পারি। এক, এই শাসন ব্যবস্থার জেনারেল ক্যারেক্টার ছিল অসাম্প্রদায়িক। এই অসাম্প্রদায়িক আবার বিগত যুগের পর যুগ আমরা যে শুনছি, বিশেষ করে আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছ থেকে, এই সাম্প্রদায়িক নয়, এই অসাম্প্রদায়িকতা নয়। এত সুন্দর সম্প্রীতির ধর্মীয় বন্ধনের শাসন ব্যবস্থা আমরা পাই 1800 বিশেষ করে মুসলিম সময়কালটা থেকে। এখানে ধর্মের নামে কাউকে ডিফাইন করা হতো না। ধর্মের সুযোগ সুবিধা, ধর্মের আদার্স যত সুযোগ সুবিধা আছে, এটা ধর্মের দৃষ্টিকোণ থেকে কাউকে ডিসক্রিমিনেশন করা হতো না। সুতরাং মুসলিম সময়কালটা যেমন সম্প্রীতি, মানবতার, বন্ধুত্বের বন্ধনের একটা বিশাল চিত্র ইন জেনারেল ফুটে ওঠে, পাশাপাশি ডেভেলপমেন্ট। মুসলিম সময়কালটা ভারতীয় উপমহাদেশের অনেকগুলো বেসিক তারা বিষয় ইন্ট্রোডিউস করেছিলেন, আমি ওদিকে যাব না। আমরা যদি 1757 সালের পর থেকে যাদেরকে আমরা আধুনিক বলছি, অনেক আধুনিকতার অনেক কিছুর প্রবর্তক বলছি, তাদের সময়কাল বিশ্লেষণ করি, তখন আমরা দেখব মানবতার যত ক্ষতিকর দিক রয়েছে, সমাজে যত কনফ্লিক্টের যত দিক রয়েছে, সব তারাই ইন্ট্রোডিউস করে গিয়েছেন। সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলিম দাঙ্গা, এটা ব্রিটিশরা এমন বেশি ক্ষেত্র প্রস্তুত করেছিল যে হিন্দু বুদ্ধিজীবীদের মধ্যে এত বেশি সাম্প্রদায়িকতা তৈরি হয়েছিল যে তাদের মাধ্যমেই ভারতীয় উপমহাদেশে শত শত সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, হিন্দু মুসলিম দাঙ্গা ঘটেছে, যেগুলো মুসলিমদের কারণে ঘটে নাই। আমরা 1905 সালের পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গের কথা জানি। বঙ্গভঙ্গে হিন্দুরা এত বেশি বিরোধিতা করেছিল কেন? কারণ পূর্ব বাংলা এবং আসাম নিয়ে আলাদা একটা প্রদেশ হবে, সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, তাহলে মুসলিমরা শিক্ষা ব্যবস্থা, আদার্স সুযোগ সুবিধায় তারা এগিয়ে যাবে। হিন্দু জমিদার এবং অভিজাত শ্রেণী, এই খেটে খাওয়া নর্মাল কৃষক মুসলিমদের যেভাবে নির্যাতন করত, নিষ্পেষণ করত, তারা সচেতন হয়ে যাবে। এই দৃষ্টিকোণ থেকে তারা এর ব্যাপক বিরোধিতা করে। তারা ব্রিটিশদের 200 বছরে মুসলিমরা এত বেশি নিষ্পেষিত হয়েছে, তারা মুসলিমদের সব কিছু এত বেশি বিকৃত করেছে, তাদেরকে ইকোনমিক সেক্টর থেকে ছিটকে দিয়েছে, এডুকেশন সেক্টর থেকে ছিটকে দিয়েছে, এত নির্যাতিত করেছে ব্রিটিশরা। তবুও কিন্তু একটা সম্প্রদায়ের একটু দয়া হয়নি যে হোক না, একটু হোক, জেলেদের, কৃষকদের, খেটে খাওয়া মানুষদের জন্য আলাদা একটা প্রদেশ হোক না। তারা কিন্তু সেই চরম বিরোধিতা করেছিল। আমরা জানি
1911 সালে ব্রিটিশরা এই বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়েছিল। এর ফলশ্রুতিতে আমাদের 1921 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব সলিমুল্লাহর প্রচেষ্টা এবং তার দানকৃত জমির উপর। প্রিয় বন্ধুরা, আমি যেটা বলতে চাই, 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় নবাব সলিমুল্লাহর প্রস্তাবনায় মুসলিম লীগ। এটা ছিল দ্য ফার্স্ট পলিটিক্যাল পার্টি ইন দিস রিজিয়ন। এই মুসলিম লীগ তাদের গ্রেট কন্ট্রিবিউশন ছিল। তারাই মুসলিমদের যে আইডেন্টিফিকেশন, পলিটিক্যালি জিওগ্রাফিক্যালি আইডেন্টিফিকেশন, এটা মুসলিম লীগের নেতৃত্বে আমরা পরবর্তীতে এই কংগ্রেসকে ট্যাকেল দিতে পেরেছিলাম। কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এটা ছিল সর্বভারতীয় একটা প্ল্যাটফর্ম, কিন্তু এটা পরবর্তীতে একক হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার অভিযানে নামে এবং এর নেতারা এত বেশি হিন্দুত্ববাদ প্রচার করতে থাকে যে মুসলিমরা হতাশ হয়। সুতরাং 1906 খ্রিস্টাব্দের শাহবাগে নবাব সলিমুল্লাহর প্রস্তাবে প্রতিষ্ঠিত মুসলিম লীগ ছিল প্রথম মুসলমানদের আশার প্রতীক। এরপর 1940 খ্রিস্টাব্দে লাহোর রেজুলেশন এবং দ্বিজাতি তত্ত্ব। লাহোর রেজুলেশনে আমাদের একেএম ফজলুল হক তিনি এক প্রস্তাবে বলেছিলেন যে ভারতীয় উপমহাদেশের যেই এলাকায় সংখ্যাগরিষ্ঠ মুসলিম রয়েছে, বিশেষ করে পশ্চিম উত্তর ভারত অংশ এবং ভারতের পূর্ব অংশ, সেখানে একাধিক মুসলিম স্টেটস প্রতিষ্ঠিত হবে। একাধিক মুসলিম স্টেট, এখানে অনেক রাষ্ট্র হতে পারে। তখন কাশ্মীরকেও চিন্তা করা হয়েছিল পাকিস্তানের সাথে, এদিকে আসাম, পূর্ব বাংলাকে চিন্তা করা হয়েছিল আলাদা রাষ্ট্র হিসাবে। কিন্তু দেখেন, আমার এক বক্তা বলেছেন, মোহাম্মদ আলী জিন্নাহ, তার কূট কৌশলে, ওর মধ্যে তো ইসলামিক স্পিরিট ছিল না, সে পাশ্চাত্যের ভাবধারায় পুষ্ট ছিল, কিন্তু মুসলিমদের নেতা ছিল। সে এইটাকে স্টেট শব্দের এস বাদ দিয়ে শুধু স্টেট শব্দ রেখে এক অ্যাবনর্মাল রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠা করে। এটা অ্যাবনর্মাল রাষ্ট্র, মুসলমানদের আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দেয়। বন্ধুরা, আমি যারা বলতে চেয়েছি যে মুসলিম পিরিয়ডকে যদি আমরা বিশ্লেষণ করি, তো আমরা জেনারেলি এই ক্যারেক্টার দেখতে পাবো। ব্রিটিশ পিরিয়ডকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা দেখব এখানে ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে কমিউনাল সেন্সের উদ্ভব এবং মানুষে মানুষে বিভেদ সৃষ্টির উদ্ভব। ড্রেন অফ ওয়েলথ, ওরা এত বেশি টাকা চুরি করেছে এখান থেকে, যেটাকে বলা হতো ড্রেন অফ ওয়েলথ। ড্রেন দিয়ে যেমন প্রবাহমান সব কিছু যেতে থাকে, ঠিক এদেশ থেকে লন্ডনে ওই প্রবাহমান গতিতে সম্পদ গিয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এর পরবর্তীতে বিশেষ করে 47 পর যত আমাদের অভিভাবক ছিল, নেতা ছিল, তারা কোনো দিন এই আফসোসও করেনি এবং ব্রিটিশদের নিয়ে কোনো দিন একটা নেগেটিভ কথাও বলেনি। এর কারণ কি? নিশ্চয়ই কারণ আছে। ব্রিটিশরা এদেশে এমন এক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সরাসরি ডিক্লার দিয়ে, কি হবে? দ্য ইন্টেনশন ওয়াজ টু ফর্ম এ ক্লাস অফ পারসনস ইন্ডিয়ান ইন কালার অ্যান্ড ব্লাড অ্যান্ড কালার, ইংলিশ ইন টেস্ট, ইন মোরাল, ইন ওপিনিয়ন অ্যান্ড ইন ইন্টালেক্ট। এটা তাদের সরাসরি ডিক্লারেশন ছিল। অর্থাৎ আমরা এমন একটা শ্রেণী তৈরি করব যারা রক্তে বর্ণে হবে ইন্ডিয়ান, কিন্তু চিন্তা চেতনা, তাদের মতামত, তাদের নৈতিকতা সব কিছু হবে খাস ইংলিশ, অর্থাৎ একজন পাশ্চাত্য। আজকে সবচেয়ে বেশি যারা মানবতাবাদী, তাদের আফসোস করা ছিল ব্রিটিশ শাসন নিয়ে, যে হায় রে, ওরা আমাদের কিছুই রাখে নাই, মুসলিমদের কিছুই রাখে নাই। সুতরাং আমরা সেটা দেখতে পাই না। আমরা যদি বাংলার ইতিহাস বলে, আমি শেষ করব 1 মিনিটে, বাংলার ইতিহাস দেখি, আমরা যদি সেই মৌর্য যুগ থেকে ধরি, গুপ্ত যুগ, পাল আমল, সেন আমল, পরবর্তী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার সময়কাল, খিলজি মালিকদের শাসন এবং মুঘলদের অধীনে বাংলা, স্বাধীন সালতানাত, এগুলো সব বিশ্লেষণ করি, আমরা দেখব মানবতার সাথে সবচেয়ে বেশি সম্পর্কযুক্ত, সবচেয়ে বেশি সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক চেতনার শাসন ছিল সেটা হোসেন শাহী শাসন, দ্য গোল্ডেন এজ অফ বেঙ্গল। তার সময় হিন্দু ধর্ম এত বেশি জনপ্রিয়তা পেয়েছিল, সর্বপ্রথম রামায়ণ, মহাভারত, গীতা, বেদ এগুলো সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় ট্রান্সলেট করা হয়েছিল। এর ফলে হিন্দু ধর্মের নিম্ন বর্ণের হিন্দুরা কনভার্সন হওয়া থেকে, অর্থাৎ তারা মুসলিম হওয়া থেকে তারা রক্ষা পেয়েছিল। বলা হয়
শ্রী চৈতন্যর সেই ভক্তিবাদের প্রচার মুসলিম শাসনের ছত্রছায়াই হয়েছিল এবং এই বড় বড় ধর্মগ্রন্থগুলো ট্রান্সলেট হয়েছিল মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায়। এর ফলে হিন্দু ধর্ম অনেকটা জনপ্রিয়তা পায় হিন্দুদের মধ্যে। এরপরে শাসন ব্যবস্থা যদি আমরা দেখি, কনফ্লিক্ট, সব জায়গায় কনফ্লিক্ট। সুতরাং আমি যেটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হলো, ইসলামিক শাসন নিয়ে যাদের এখনও হীনমন্যতা আছে, যারা কেমন যেন নেগলেক্ট করে বলতে চায়, ইতিহাস পর্যালোচনা করলে, হাজার বছরের ইতিহাস পর্যালোচনা করলে এই ভূখণ্ডে ইসলাম ভাবাদর্শ শাসনই সবচেয়ে বেশি যৌক্তিক, সবচেয়ে বেশি মানবিক। ইসলাম ভাবাদর্শের শাসনই সবচেয়ে বেশি মানবতার মর্যাদা দিতে জানে, সংখ্যা লঘুদের নির্যাতন থেকে মুক্তি দিতে জানে এবং অন্য ধর্মের 100% নিরাপত্তা দিতে পারে ইসলাম ভাবাদর্শ যে শাসন ব্যবস্থা। বন্ধুরা, 47 হলো, 47 না হলে কোনো দিন 71 হতো না। 71-এর পর আমরা যেটা বিকৃত আমাদের ঘটছে, জানি না একটা গ্রুপ আমাদের চিন্তাকে, ইতিহাসকে আরেক দিকে নিয়ে গেছে। সেটা হলো যে এখানে পাকিস্তান মানে একটা ইসলাম, পাকিস্তান মানে ইসলাম, ইসলামিক ভাবধারা, নারায়ে তাকবীর মানে পাকিস্তান, আর 71 মানে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষতা। এই যে ইতিহাসের স্পিরিটকে চুরি করা, সেটা আমরা আজও এর ক্ষত বয়ে বেড়াচ্ছি। কারণ আমাদের যারা নেতা, অভিভাবক, তারা আজকে ইসলামের কথা শুনলে এখনও নাক ছিটকায়, মনে হয় যে ইসলাম মানে কি, এরা একটা আলাদা গোষ্ঠী, সাম্প্রদায়িক কোনো রকম। আমি এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের জাতীয় নেতা গাজী ভাই, আমাদের ইফতিখার ভাই, তাদের টকশোগুলো দেখি, হায় রে কি অযৌক্তিক, মিথ্যা, অতথ্য, মানে তথ্যের ঘাটতি সংক্রান্ত কোশ্চেনগুলোর তারা কিভাবে সুন্দর সাবলীল ভাষায় জবাব দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আমরা তাদের জন্য দোয়া করব। একটা বিষয় হলো, 71 হয়েছে, 71-এর স্পিরিট একমাত্র ধর্ম নিরপেক্ষতার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, যেটা কামাল আতাতুর্ক 1924 খ্রিস্টাব্দে এই তুরস্কের মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। এটা হলো মুসলিম বিশ্বের ক্যান্সার। 71-এর স্পিরিট আমরা দেখলাম, সবই জানি। 24-এ কি হলো? 24-এ আমার মতে সবচেয়ে বড় অর্জন হয়েছে ইন্ডিয়ান হেজিমনি থেকে আমাদের প্রত্যেকটা নাগরিক, রিক্সাওয়ালা থেকে শুরু করে আমার ভ্যানালা ভাই পর্যন্ত, তার মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছে। আমরা ফিউচারের বাংলাদেশ পুনর্নির্মাণে আমরা এই পার্শ্ববর্তী কোনো বড় শক্তির দাসত্ব থেকে আমরা মুক্ত হয়ে আমরা আলাদা স্বজাতি হিসাবে একটা সমৃদ্ধ জাতি গঠন করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত রাখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।